নমস্কার সবাইকে। একটা নতুন ভিডিওতে অনেক স্বাগত জানাই সবাইকে। এম লক্ষ্মীকান্তের যে চ্যাপ্টারটা আজ রিভিশন হবে সেটা হলো ফার্স্ট চ্যাপ্টার। একদম এম লক্ষ্মীকান্তের ফার্স্ট চ্যাপ্টারে আপনারা দেখতে পাবেন যে কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক এবং তার হিস্টোরিক্যাল যে ব্যাকগ্রাউন্ড রয়েছে, অর্থাৎ আমাদের যে কনস্টিটিউশন যখন আমাদের তৈরি হয়েছে তার আগের মুহূর্তগুলোর কি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড রয়েছে, কার পরিপ্রেক্ষিতে আমাদের পরবর্তীকালে কনস্টিটিউশনটা তৈরি করতে হয়েছিল। তো তার জন্য আমাদের কিন্তু এই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা এটা জানতে হবে এবং এখান থেকে ডাব্লিউবিসিএস পরীক্ষায় কিন্তু প্রচুর পরিমাণে কোশ্চেন আসে। তো কোন কোন কোশ্চেনগুলো বারবার পরীক্ষায় এসেছে বা কোনগুলো ইম্পর্ট্যান্ট আছে সেগুলো আমি আপনাদের দেখাচ্ছি এবং যেভাবে আমি রিভিশন করি সেভাবেই আমি আপনাদের সামনে তুলে ধরবো। ঠিক আছে, তো এই চ্যাপ্টারের ফার্স্টেই যখন আমরা চলে যাব, একদম দেখুন, একদম কোম্পানি রুলের মধ্যে চলে যাচ্ছি। কোম্পানি রুল হচ্ছে আমাদের 1773 থেকে 1858 সাল পর্যন্ত। ঠিক আছে, এইটাকে আমরা বলছি কোম্পানি রুল এবং তার পরবর্তী যে পোর্শনটা অর্থাৎ 1858 থেকে একদম আমাদের ইন্ডিপেন্ডেন্স পর্যন্ত 1947 পর্যন্ত যে পিরিয়ডটা, তাকে আমরা বলছি কি দ্য ক্রাউন রুল। ঠিক আছে, এটা আমরা জানি একটা কোম্পানির শাসন হয়, তারপর থেকে সেটা আমাদের ক্রাউন তাদের আন্ডারে চলে যায়। ঠিক আছে, তো এই পিরিয়ডটা আমরা এখন দেখব। এটা হচ্ছে 1773 সাল থেকে একদম মহাবিদ্রোহ 1857 সাল, সেই সময় পর্যন্ত। তাহলে প্রথমে আমরা দেখিয়ে নিই যে কোম্পানি রুল আসার সময় তারা কি কি আইনগুলো চালু করেছিল। প্রথমে যেটা আসবো সেটা হলো 1773-এর রেগুলেটিং অ্যাক্ট। 1773-এর রেগুলেটিং অ্যাক্টের যে ফিচারগুলো ছিল তার মধ্যে ইম্পর্ট্যান্ট যেটা সেটা হলো ইট ডেজিগনেটেড দ্য গভর্নর অফ বেঙ্গল অ্যাজ দ্য গভর্নর জেনারেল অফ বেঙ্গল। তাহলে এটা বহুবার আমাদের জিজ্ঞেস করে। আর তাহলে ফার্স্ট গভর্নর জেনারেল হিসেবে কে হলো না, লর্ড ওয়ারেন হেস্টিংস। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা বারবার পড়ে যে প্রথম গভর্নর জেনারেল কে ছিল, তিনি হলেন ওয়ারেন হেস্টিংস। তাহলে এটা 1773-এর রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে গভর্নর অফ বেঙ্গল সেটা চেঞ্জ হয়ে যায় কি গভর্নর জেনারেল অফ বেঙ্গল। গভর্নর অফ বেঙ্গল থেকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল। আর প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে ছিলেন, লর্ড ওয়ারেন হেস্টিংস। ঠিক আছে, এটা আমাদের রেগুলেটিং অ্যাক্ট। নেক্সট, ওই রেগুলেটিং অ্যাক্ট তার যদি আরও একটা আমি যদি ফিচার দেখি, সেখানে কি হচ্ছে, ইট প্রোভাইডস ফর এ এস্টাবলিশমেন্ট অফ সুপ্রিম কোর্ট অ্যাট কলকাতা 1773। অর্থাৎ এই রেগুলেটিং অ্যাক্ট 1773-এর ভিত্তিতে কলকাতা যে সুপ্রিম কোর্ট, কলকাতায় যে সুপ্রিম কোর্ট সেটা গঠন করা হয়েছিল 1774 সালে। এবং প্রথম যে চিফ জাস্টিস হয়েছিল তিনি হলেন স্যার এলিজা এমপে। এটা আমরা সবাই জানি যে সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা এমপে। অর্থাৎ 1773-এর রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে কলকাতায় একটা সুপ্রিম কোর্ট গঠন করা হয় 1774 সালে এবং যার প্রধান বিচারপতি হন স্যার এলিজা এমপে। ঠিক আছে, নেক্সট যেটা সেটা দেখব কি, সেটা হচ্ছে 1784-র পিটস ইন্ডিয়া অ্যাক্ট। 1784-র পিটস ইন্ডিয়া অ্যাক্ট, এটার ফিচারের মধ্যে প্রথম আমরা দেখে নেব ইট ডিস্টিংগুইশড বিটুইন দ্য কমার্শিয়াল অ্যান্ড পলিটিক্যাল ফাংশন অফ দ্য কোম্পানি। অর্থাৎ কোম্পানির শাসন চলছে, তো সেই কোম্পানির শাসনকে এরা কিন্তু পৃথকীকরণ করেছে দু ভাগে। একটা হচ্ছে কমার্শিয়াল অর্থাৎ বাণিজ্যিকভাবে যে দিকটা সেটা আলাদা করেছে এবং পলিটিক্যাল যে ফাংশন সেটাকে আলাদা করেছে। অর্থাৎ কোম্পানি শাসন থেকে তারা অ্যাকচুয়ালি তাদের উদ্দেশ্য ছিল কি, ব্যবসা বাণিজ্য করা ভারতে এসে। তাহলে প্রথমে তারা শুধুমাত্র কমার্শিয়াল ওয়েতে তারা ভারতে এসেছিল বাণিজ্যিক করার জন্য, কিন্তু পরবর্তীকালে তারা কি করছে, তারা ভারতের ওপরে তারা তাদের যে পলিটিক্যাল যে বিস্তারটা, রাজনৈতিক প্রভাবটা সেটা বিস্তার করতে শুরু করে। এবং এই অ্যাক্টের মাধ্যমে, পিটস ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে কি করা হয় না, এই যে দুটো ভাগ রয়েছে, একটা কমার্শিয়াল অর্থাৎ বাণিজ্যের একটা ভাগ এবং পলিটিক্যাল যে ফাংশন, এই দুটোকে ডিস্টিংগুইশ করা হয়েছিল, আলাদা করা হয়েছিল। ঠিক আছে, তো এটা হলো আমাদের 1784-র পিটস ইন্ডিয়া অ্যাক্ট। এবার একদম চলে যাব চার্টার অ্যাক্ট 1813। ঠিক আছে, চার্টার অ্যাক্ট 1813। চার্টার অ্যাক্ট 1813-র যে ফিচারটা রয়েছে
3 নম্বর যে ফিচারটা, এটা বহুবার কিন্তু পরীক্ষায় এসেছে, ইট অ্যালাউড দ্য খ্রিশ্চান মিশনারিজ টু কাম টু ইন্ডিয়া ফর দ্য পারপাস অফ এনলাইটিং দ্য পিপুল। অর্থাৎ এই চার্টার অ্যাক্ট 1813 মাধ্যমে ইংরেজ থেকে যে সমস্ত যে বিভিন্ন খ্রিশ্চান মিশনারিজরা আছে তারা কিন্তু ভারতবর্ষে আসা শুরু করে এবং সেখানে কিন্তু তারা তাদের যে ধর্ম সেটা বিস্তার করতে শুরু করে। ঠিক আছে, আমরা জানি কি ইংল্যান্ড খ্রিশ্চানদের দেশ এবং সেখান থেকে বিভিন্ন খ্রিশ্চান মিশনারি তারা ভারতে আসে এবং তাদেরকে অ্যালাউ করা হয় যে এই যে খ্রিস্ট ধর্ম সেটাকে প্রচার করার জন্য। এটা হচ্ছে চার্টার অ্যাক্ট 1813। এবার 20 বছর ছাড়া ছাড়া আবার চার্টার অ্যাক্ট আসছে, তাহলে চার্টার অ্যাক্ট 1833, তাহলে 33-এর পর আবার 53 আসবে, তারপরে চার্টার অ্যাক্ট 1853। তাহলে মনে রাখতে হবে চার্টার অ্যাক্ট যেগুলো সেগুলো হচ্ছে 20 বছর ছাড়া ছাড়া হয়। এবার চার্টার অ্যাক্ট 1833 যে ইম্পর্ট্যান্ট একটা ফিচার আছে দেখো, সেটা হলো ইট মেড দ্য গভর্নর জেনারেল অফ বেঙ্গল অ্যাজ দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। তাহলে প্রথমে আমরা ফার্স্টের পেজে যেটা দেখেছিলাম যে রেগুলেটিং অ্যাক্ট 1773, সেটা গভর্নর অফ বেঙ্গলকে চেঞ্জ করেছিল গভর্নর জেনারেল অফ বেঙ্গল। এবং এখান থেকে আমাদের চার্টার অ্যাক্ট 1833 সেটা কি করেছে, সেই গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে ডেজিগনেটেড করেছে কি গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। ঠিক আছে, এবং তার মধ্যেই সমস্ত যে মিলিটারি এবং সিভিল যে পাওয়ার আছে তাকে ভেস্ট করে দিয়েছে তার মধ্যে। নেক্সট চলে যাব কি, লর্ড উইলিয়াম বেন্টিং ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। ঠিক আছে, যেমন সেখানে স্যার ওয়ারেন হেস্টিংস ছিল, লর্ড ওয়ারেন হেস্টিংস প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল, যে গভর্নর জেনারেল অফ বেঙ্গল তিনি ছিলেন লর্ড ওয়ারেন হেস্টিং। তাহলে গভর্নর জেনারেল অফ বেঙ্গল থেকে হয়ে গেল কি গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। তাহলে প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কি হলো আমাদের লর্ড উইলিয়াম বেন্টিং। আচ্ছা, এরপর চলে যাব চার্টার অ্যাক্ট 1853। চার্টার অ্যাক্ট 1853-র যে ইম্পর্টেন্ট ফিচারগুলো রয়েছে তার মধ্যে ইম্পর্টেন্ট ফিচার আমি বলি, যেটা হচ্ছে এই পয়েন্টটা, দ্য কনভেন্টেড সিভিল সার্ভিস ওয়াজ দাস থ্রোন ওপেন টু ইন্ডিয়ানস অলসো। অ্যাকর্ডিংলি দ্য ম্যাকুলে কমিটি, এটা কি না, দ্য কমিটি অন দ্য ইন্ডিয়ান সিভিল সার্ভিস ওয়াজ অ্যাপয়েন্টেড ইন 1854। অর্থাৎ এই যে আমরা চার্টার অ্যাক্টটা দেখতে পাচ্ছি 1853, চার্টার অ্যাক্ট 1853, এর আন্ডারেই কি হচ্ছে আমাদের ইন্ডিয়ান সিভিল সার্ভিসের জন্য যে কমিটি, যেটাকে আমরা ম্যাকুলে কমিটি বলা হচ্ছে, সেই ম্যাকুলে কমিটি গঠন করা হচ্ছে 1854 সালে এবং এর মাধ্যমেই যে সিভিল সার্ভিস সেটা কিন্তু সমস্ত ভারতীয়দের জন্য ওপেন করে দেওয়া হয়। ঠিক আছে, এরপর আমাদের ক্রাউন রুল হবে। ঠিক আছে, 1857 হয়ে গেল, এবার 1858 থেকে 1947 স্বাধীনতা পর্যন্ত এবার আমাদের ক্রাউন রুল। প্রথম হচ্ছে আমাদের 1858-এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে কী বলা হয়েছে একটু দেখে নেই, যে দ্য অ্যাক্ট নোন অ্যাজ দ্য অ্যাক্ট ফর দ্য গুড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, অর্থাৎ এই 1858 যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, একে আমরা কী বলছি, অ্যাক্ট ফর দ্য গুড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অ্যাবলিশ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যান্ড ট্রান্সফার দ্য পাওয়ার্স অফ গভর্নমেন্ট টু দ্য ব্রিটিশ ক্রাউন। অর্থাৎ এই অ্যাক্টের মাধ্যমে কোম্পানির যে শাসনটা সেটা আমাদের একদম অ্যাবলিশড হয়ে যায় এবং তার যে সমস্ত পাওয়ার সেটা ট্রান্সফার করে দেয় কাকে না, টু দ্য ব্রিটিশ ক্রাউন। ঠিক আছে, তাহলে ফিচারের মধ্যে প্রথম আমরা দেখি, ইট চেঞ্জড দ্য ডেজিগনেশন অফ দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া দ্যাট অফ দ্য ভাইসরয় অফ ইন্ডিয়া। তাহলে প্রথমে আমরা কি দেখলাম, গভর্নর অফ বেঙ্গল থেকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল, তারপরে দেখলাম গভর্নর জেনারেল অফ বেঙ্গল থেকে গভর্নমেন্ট জেনারেল অফ ইন্ডিয়া। এবার দেখছি যে গভর্নমেন্ট জেনারেল অফ ইন্ডিয়া থেকে হয়ে যাচ্ছে ভাইসরয় অফ ইন্ডিয়া। এটা কোন অ্যাক্টের মাধ্যমে, তাহলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858। তাহলে প্রথম আমাদের কি হচ্ছে এই ভাইসরয় অফ ইন্ডিয়া, সেটা হচ্ছে লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং দাস বিকাম দ্য ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া। ঠিক আছে, এটা আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 হয়ে গেল। এরপর ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861-এর ফিচারের মধ্যে প্রথম যেটা,
ইট মেড এ বিগিনিং অফ রিপ্রেজেন্টেটিভ ইনস্টিটিউশন বাই অ্যাসোসিয়েটিং ইন্ডিয়ানস ইনটু দ্য ল মেকিং প্রসেস। অর্থাৎ এই 1861 যে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট হলো, এই অ্যাক্টটা আমাদের কি করছে, যে বিভিন্ন ইনস্টিটিউশনগুলো রয়েছে, ঠিক আছে, সেগুলো কি করছে, ভারতীয়দেরকে যে ল মেকিং প্রসেস রয়েছে ব্রিটিশ ক্রাউনের, সেখানে তাদেরকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। ইন 1862 লর্ড ক্যানিং, দেন ভাইসরয়, অর্থাৎ সেই সময় যে ভাইসরয়, নমিনেটেড 3 ইন্ডিয়ানস টু দ্য লেজিসলেটিভ কাউন্সিল। ঠিক আছে, সেই সময়ের ভাইসরয় লর্ড ক্যানিং 3জন ভারতীয়কে ইন্ডিয়ান যে আমাদের যে লেজিসলেটিভ কাউন্সিল তখনকার, সেখানে 3জন ইন্ডিয়ানকে তিনি নমিনেটেড করেছিলেন। তাদের নাম কি কি এটা মনে রাখতে হবে, রাজা অফ বেনারস, দ্য মহারাজা অফ পাটিয়ালা অ্যান্ড স্যার দিনাকর রাও। তাহলে এই 3জনকে লর্ড ক্যানিং, অর্থাৎ সেই সময় ভাইসরয় 1862 সালে লেজিসলেটিভ যে কাউন্সিল সেখানে অন্তর্ভুক্ত করেছিল। রাজা অফ বেনারস, মহারাজা অফ পাতিয়ালা আর স্যার দিনকর রাও, এই 3জনকে। আচ্ছা, আর কি হয়েছিল একটু দেখি, যে ইট অলসো গেভ এ রিকগনিশন টু দ্য পোর্টফোলিও সিস্টেম ইন্ট্রোডিউসড বাই লর্ড ক্যানিং ইন 1859। তাহলে এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, যে পোর্টফোলিও সিস্টেম ইন্ট্রোডিউস কে করেছিল, লর্ড ক্যানিং। পোর্টফোলিও সিস্টেম ইন্ট্রোডিউস করেছিল লর্ড ক্যানিং 1859 সালে। আচ্ছা, এরপর ইম্পর্ট্যান্ট যেটা, সেটা হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909। কি বলা হচ্ছে, দিস অ্যাক্ট ইজ অলসো নোন অ্যাজ দ্য মরলে মিন্টো রিফর্মস। কারণ সেই সময় লর্ড মরলে তিনি সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া ছিলেন এবং মিন্টো ওয়াজ দেন দ্য ভাইসরয় অফ ইন্ডিয়া। অর্থাৎ 1909-এর যে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, তাকে আমরা মরলে মিন্টো রিফর্মস বলা হচ্ছে। মিন্টো ছিল সেই সময়ের ভাইসরয় আর মরলে ছিল সেই সময়ের সেক্রেটারি। এবার এর ইম্পর্টেন্ট ফিচারগুলো আমরা একটু দেখে নেব। এর ইম্পর্টেন্ট ফিচারগুলোর মধ্যে ফার্স্ট যেটা, এই যে ইট প্রোভাইড ফর দ্য ফার্স্ট টাইম ফর দ্য অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ানস ইন্টু দ্য এক্সিকিউটিভ কাউন্সিল। ঠিক আছে, এবং অর্থাৎ এই লয়ের মাধ্যমে, মরলে মিন্টো রিফর্মসের মাধ্যমে প্রথমবারের জন্য ভারতীয়দেরকে যে এক্সিকিউটিভ কাউন্সিল, সেখানে তাদেরকে অংশগ্রহণ করতে দেওয়া হয়। সত্যেন্দ্র প্রসাদ সিনহা বিকাম দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু জয়েন দ্য ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিল। তাহলে এই এক্সিকিউটিভ কাউন্সিলে প্রথম কোন ভারতীয় জয়েন করেছিলেন, সত্যেন্দ্র প্রসাদ সিনহা। তারপরে কোশ্চেন কি, ইট ইন্ট্রোডিউসড এ সিস্টেম অফ কমিউনাল রিপ্রেজেন্টেশন ফর মুসলিম বাই একসেপ্টিং দ্য কনসেপ্ট অফ সেপারেট ইলেক্টোরেট। ঠিক আছে, এই যে কনসেপ্ট সেপারেট ইলেক্টোরেট, হিন্দুদের জন্য আলাদা ভোট, মুসলিমদের জন্য আলাদা ভোট, ঠিক আছে, এইটা। ইট ইন্ট্রোডিউসড এ সিস্টেম অফ কমিউনাল রিপ্রেজেন্টেশন ফর মুসলিমস বাই একসেপ্টিং দ্য কনসেপ্ট অফ সেপারেট ইলেক্টোরেট। ঠিক আছে, মুসলিমদের জন্য আলাদা একজন রিপ্রেজেন্টেশন থাকবে। লর্ড মিন্টো কেম টু বি নোন অ্যাজ দ্য ফাদার অফ কমিউনাল ইলেক্টোরেট। ঠিক আছে, এটা খুবই ইম্পর্ট্যান্ট, যে লর্ড মিন্টোকে আমরা ফাদার অফ কমিউনাল ইলেক্টোরেট বলে থাকি। আচ্ছা, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, এটাকে আমরা অনেক সময় মন্টেগু চেমসফোর্ড রিফর্মস বলা হয়। মন্টেগু চেমসফোর্ড রিপোর্ট, চেমসফোর্ড সেই সময়ের ভাইসরয় আর মন্টেগু সেই সময়ের সেক্রেটারি। আচ্ছা, এর ইম্পর্টেন্ট পয়েন্টগুলো একটু দেখে নিই। এই যে এই সময় প্রভিন্সে ডায়ার্চি সিস্টেম শুরু হয়। ঠিক আছে, তো ডায়ার্চি সিস্টেম শুরু হচ্ছে অ্যাট প্রভিন্স, ডায়ার্চি সিস্টেম ফর প্রভিন্স শুরু হচ্ছে। আর ইট ইন্ট্রোডিউসড ফর দ্য ফার্স্ট টাইম বাইক্যামেরাল অ্যান্ড ডাইরেক্ট ইলেকশন ইন দ্য কান্ট্রি। ঠিক আছে, অর্থাৎ বাইক্যামেরালিজম অ্যাট সেন্টার এটা শুরু হচ্ছে এবং প্রভিন্সে ডায়ার্কি সিস্টেম এটা কিন্তু শুরু হচ্ছে। তাহলে এইটা মন্টেগু চেমসফোর্ড রিফর্মসের দুটো গুরুত্বপূর্ণ জিনিস, একটা হচ্ছে ডায়ার্কি সিস্টেম শুরু হচ্ছে প্রভিন্সে আর বাইক্যামেরাল সিস্টেম শুরু হচ্ছে, বাইক্যামেরাল স্টেট হচ্ছে সেন্টারে। ঠিক আছে, এবার একদম চলে যাব গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। এর ফিচারগুলো একটু দেখে নেব। এর ফিচার প্রথম যেটা দেখছি, যে এটা অ্যাবলিশ করছে ডায়ার্চি সিস্টেম অ্যাট প্রভিন্সে। ঠিক আছে, এর আগে যেটা সেটা কী করছে, প্রভিন্সে ডায়ার্চি সিস্টেম শুরু করছে
আর এটা কি করছে, এটা প্রভিন্সে ডায়ারচি সিস্টেমকে অ্যাবলিশ করে দিচ্ছে। আচ্ছা, এটা আবার সেন্টারে ডায়ারচি সিস্টেমকে শুরু করছে, এটা ইন্ট্রোডিউস করছে সেন্টারে ডায়ারচি সিস্টেম, আর প্রভিন্সে বাইক্যামেরাল সিস্টেম শুরু করছে। ঠিক আছে, তাহলে প্রভিন্সের ডায়ারচি সিস্টেমকে ক্যান্সেল করে দিয়ে এরা প্রভিন্সে বাইক্যামেরাল সিস্টেম শুরু করছে, আর সেন্ট্রালে ডায়ারচি সিস্টেমকে নিয়ে আসছে। ঠিক আছে, আচ্ছা, এরপর ইম্পর্ট্যান্ট একদম এই লাস্ট পেজটা রয়েছে, এখানে তেমন কিছু নেই, যে পোর্টফোলিওর কিছু হেড যেগুলো সেগুলো দেওয়া হয়েছে, ইন্ডিয়ানের মধ্য থেকে কে কে এই বিভিন্ন যে পোস্টগুলো ছিল হোল্ড করেছিলেন এগুলো দেওয়া রয়েছে, এগুলো আমাদের অতটাও ইম্পর্ট্যান্ট নয়। ঠিক আছে, আমি যতটা আপনাদের বলার এই চ্যাপ্টার থেকে সেইগুলো আপনাদের বললাম। অর্থাৎ কবে আমাদের গভর্নর অফ বেঙ্গলকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল বলছি, গভর্নমেন্ট জেনারেল অফ বেঙ্গলকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া বলছি, গভর্নমেন্ট জেনারেল অফ ইন্ডিয়াকে গভর্নমেন্ট জেনারেল অফ বেঙ্গলকে গভর্নর ভাইসরয় বলছি, কখন আমরা গভর্নর জেনারেল অফ ইন্ডিয়াকে ভাইসরয় বলছি, এবং এই পদগুলো প্রথমকে হোল্ড করেছিল এবং কোন অ্যাক্টের মাধ্যমে আমরা কোন কোন জিনিসগুলোকে নিয়ে এসেছিলি, যেমন কোন অ্যাক্টের মাধ্যমে আমাদের সুপ্রিম কোর্ট কলকাতায় গঠন হয়েছিল, কোন অ্যাক্টের মাধ্যমে খ্রিশ্চান মিশনারিরা এসে আমাদের দেশে তাদের ধর্মপ্রচার শুরু করে, কোন অ্যাক্টের মাধ্যমে প্রভিন্সে ডায়ারচি সিস্টেম চালু হয়, কোন সিস্টেমের মাধ্যমে ডায়ারচি সিস্টেম উঠে যায় অ্যাক্টের মাধ্যমে। ঠিক আছে, এই জিনিসগুলো আমাকে মনে রাখতে হবে। আবার কোন অ্যাক্টের মাধ্যমে আমাদের এই সেপারেট ইলেক্টোরেট এটা শুরু হয়, কাকে ফাদার অফ কমিউনাল ইলেক্টোরেট বলা হচ্ছে। হ্যাঁ, এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে এই চ্যাপ্টার থেকে। তো বারবার রিভিশনের মাধ্যমে এই চ্যাপ্টারটা এইভাবে আপনাদের কিন্তু কমপ্লিট করতে হবে, এবং অনেকগুলো অ্যাক্ট রয়েছে, এই অ্যাক্টগুলো সবসময় আপনাদের রিভিশন করতে হবে। তো দেখা হবে নতুন একটা চ্যাপ্টার নিয়ে আবার আপনাদের সঙ্গে। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য, থ্যাংক ইউ।